মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মোটেই না, যা বলছি ঠিক বলছি। কাল থেকে তোকে নাচতে হবে। আমি পারবো না। পারবি না মানে? আলবাত পারতে হবে। জোর করে আমাকে দিয়ে কোনোদিন তুমি কিছু করাতে পেরেছো? এই নাটকে নাচ দেখানোর চেয়ে আমার গলায় দড়ি দিয়ে মরাও ভালো। এমন বিশ্রী কথা আমি আর শুনতেও চাই না। অত বেশি দেমাক দেখাবি না আমাকে। আমি অমর দত্ত। অমর বাবু, আমার গায়ে আর হাত তুলো না কখনো। পুরুষের স্পর্শ আমি সহ্য করতে পারি না। তোমাকে অনেকদিন আগেই বলেছি না, আমার কাছে সব সময় একটা ছুরি থাকে, আর একবার কাছে এলে তুমি খুন হয়ে যাবে। ওসব ছুরি ফুরি আমি গ্রাহ্য করি। আজ আমি তোর সতীপনার কুমোর ভাঙব। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। কবি আজ চারুণ হয়েছেন। তাঁর উজ্জ্বল নয়ন, প্রদীপ্ত মুখমণ্ডলের দিকে তাকিয়ে অনেকে বেশি বেশি প্রেরণা পাচ্ছে। কিছু লোক ঠেলাঠেলি করে সামনে আসছে তাঁকে দেখবার জন্য। রবীন্দ্রনাথ গান থামাতে পারছেন না। একবার শেষ হলেই জনতার দাবি উঠছে। গঙ্গার কূলে গিজগিজ করছে মানুষ। সারা শহর যেন আজ এখানে ভেঙে পড়েছে। এই ভিড়ের মধ্যেই নেমে জলে কয়েকটা ডুব দিলেন রবীন্দ্রনাথ। তারপর ভিজে ধুতি বদলে নিলেন। একটি যুবক ছুটে এসে বলল, প্রথমে আমি আপনাকে রাখি বাঁধব। শুরু হয়ে গেল উৎসব। এ ওকে রাখি বেঁধে দিচ্ছে, আর মাঝে মাঝে গগন ভেদী স্লোগান উঠছে। ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই, ভেদ নাই। অবনীন্দ্র তার রবিকার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি অদ্ভুত পরিবর্তন! রবিকা চেনাশোনা মহলে হাসি ঠাট্টা করেন, কিন্তু বাড়ির বাইরের সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন না। কথা বলেন মেপে মেপে। এত বেশি ভদ্রতা দেখান যে কৃত্রিমতার পর্যায়ে চলে যায়। কখনো অন্যের সামনে তার আবেগের প্রকাশ ঘটে না। আজ তার কি হলো? সামনে যাকে পাচ্ছেন তাকেই জড়িয়ে ধরছেন। রাখি পরাবার সময় সে ম্যাথর মুদফরাস না অভিজাত তা বিন্দুমাত্র বিবেচনা করছেন না। মহা উৎসাহে রাখি পরিয়ে চলেছেন। এমনকি পুলিশদেরও বাদ দিচ্ছেন না। পুলিশদের ডেকে ডেকে বলছেন, এসো ভাই এসো, তুমিও তো বাঙালি। বাঙালি না হও আমারই দেশের মানুষ, এসো। এক জায়গায় প্রথম বাধা পড়ল। একজন সিপাইকে রবীন্দ্রনাথ যেই রাখি পরাতে গেলেন, সে কাঁচুমাচু মুখে বলল, হুজুর মাফ করবেন, আমি মুসলমান। রবীন্দ্রনাথ থমকে গেলেন। মুহূর্তের জন্য তাঁর মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। তিনি মৃদুস্বরে বললেন, আচ্ছা তবে থাক। পূর্ববঙ্গ থেকে অনেক পরস্পর বিরোধী খবর আসছে। সেখানেও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যেমন চলছে, তেমনি এক শ্রেণীর মুসলমান বঙ্গভঙ্গের প্রবল সমর্থক। কোথাও কোথাও হিন্দুদের সঙ্গে মুসলমানদের মারামারিও হয়েছে। সিপাইটির প্রত্যাখ্যানের পরই একটি দাড়িওয়ালা লোক ছুটে এসে রবীন্দ্রনাথকে বলল, আমিও মুসলমান, আমার আপত্তি নেই, আপনি আমাকে রাখি পরিয়ে দিন। অমনি আবার জয়ধ্বনি উঠল। ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই, ভেদ নাই। গঙ্গার ঘাট থেকে ফেরার পথে রাস্তার দুপাশে লোকদের রাখি পরাতে লাগলেন রবীন্দ্রনাথ। ঘোড়ার গাড়ির সহিস, ভিস্তিওয়ালা, ফিরিঙ্গি, পাদ্রি সবাই হাত বাড়িয়ে দিচ্ছে। অনেকে রবীন্দ্রনাথকেও রাখি পরাচ্ছে। জোড়াসাঁকোয় নিজেদের বাড়ির মোড়ের কাছে এসে রবীন্দ্রনাথকে অবনীন্দ্র বলল, রবিকা, কি অবস্থা হয়েছে তোমার? শরীরে ওজন বেড়ে গেছে। সত্যি তাই।
রবীন্দ্রনাথের দু হাতে প্রায় 50-60টা করে রাখি বাঁধা, কবজি ছাড়িয়ে উঠে গেছে কনুইয়ের ওপর পর্যন্ত। হাসতে হাসতে তিনি রাখি খুলতে লাগলেন। হঠাৎ তার চোখে যেন দুষ্ট বুদ্ধি ঝলসে উঠল। বললেন, অবন, একটা কাজ করলে হয় না? কাছেই তো নাখোদা মসজিদ, এই চল না সেখানকার মোল্লা সাহেবদের রাখি পরিয়ে আসি। রবিকার কথা শুনে অবনীন্দ্র চোখ কপালে তুলে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি রবিকা? ওখানে গেলে দাঙ্গা বেঁধে যাবে। কেন? অনেক তো মাথায় ফেজ টুপি পরা মুসলমান রাখি বাঁধতে আপত্তি করলো না, একবার গিয়েই দেখা যাক না। খবরদার ওই কর্ম করো না, চলো বাড়ি চলো। অবনীন্দ্রনাথ আটকাবার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথ তবুও যেতে চান। জোরজারির তত কিছু নেই, মোল্লারা রাজি না হলে ফিরে আসব। অবনীন্দ্রর তবু সাহসে কুলল না, সে সরে পড়ল। সুরেন ও আরো কয়েকজন রয়ে গেল রবীন্দ্রনাথের সঙ্গে। মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে। দুপুর 3:30-র সময় সার্কুলার রোডে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সেখানে ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অল্প কয়েকজন সঙ্গীকে নিয়ে রবীন্দ্রনাথ হেঁটে চললেন নাখোদা মসজিদের দিকে। বিশাল মসজিদটি অনেক দূর থেকেই দেখা যায়। কাছাকাছি এসে সুরেন বলল, না না, আমার মনে হয় আগেই ওখানকার লোকদের রাখি পরাতে শুরু না করে ওই ইমামের অনুমতি নেওয়া দরকার। ঠিক বলেছিস। দ্বার রক্ষীকে দিয়ে ইমামের কাছে খবর পাঠানো হলো। ভেতরের একটি ছোট কক্ষে 4-5 জন মোল্লা সাহেবের সঙ্গে কথা বলছিলেন বৃদ্ধ ইমাম। তাঁর সাদা ধপধপে চুল, সেই রকমই সাদা দাড়ি, গৌরবর্ণ, বয়সের তুলনায় চোখ দুটি বেশ উজ্জ্বল, অঙ্গে মখমলের পোশাক। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কয়েকজন তাঁর সাক্ষাৎ প্রার্থী শুনে তিনি অনুমতি দিয়ে বললেন, ভেতরে নিয়ে এসো। একটু পরে সে ঘরের দরজার কাছে এসে দাঁড়ালেন রবীন্দ্রনাথ। তাঁর দিকে যে কেউ এক পলক তাকালেই বুঝতে পারে তিনি সাধারণ মানুষ নন। রবীন্দ্রনাথ আদাব জানিয়ে বললেন, ইংরেজ সরকার বাংলা ভাগ করছে বলে অনেকে তার প্রতিবাদ জানাচ্ছে, তা আপনারা নিশ্চয়ই জানেন। দেশ ভাগ হোক বা না হোক, বাঙালির একতা কিছুতেই নষ্ট হবে না। হিন্দু মুসলমান পরস্পরের ভাই। ঈদের দিনে মুসলমান হিন্দুর সঙ্গে কোলাকুলি করে, বিজয়া দশমীর দিনে হিন্দু মুসলমানকে আলিঙ্গনে জড়ায়। আজকের দিনটিতে সেই ভ্রাতৃত্বের নিদর্শন হিসাবে আমরা পরস্পরের হাতে রাখি বাঁধতে চাই। ইমাম সাহেব তাঁর সঙ্গীদের মুখের দিকে তাকালেন। কেউ কোনো কথা বলল না। কয়েক মুহূর্তের জন্য অস্বস্তিকর নীরবতা। তারপর বৃদ্ধ ইমাম প্রশান্ত মুখে হাসি ছড়িয়ে বললেন, তিনি হাত বাড়িয়ে দিলেন রবীন্দ্রনাথের দিকে। বউবাজারের বাড়ি থেকে থিয়েটারে যাওয়ার সোজা পথ ছেড়ে নয়নমণি প্রায়ই ঘুরপথে যায়। এখন তার একলার জন্যই গাড়ি আসে, অন্য অভিনেত্রীদের তুলতে হয় না। নয়নমণি সহিশকে বলে, রহমত মিয়া, চিতপুরের রাস্তা দিয়ে চলো। গাড়ির জানালা দিয়ে সে উৎসুকভাবে তাকিয়ে থাকে পথের দিকে। কি দেখে সে? নয়নমণি নিজেই বোঝে যে দিন দিন এটা আমার বাতিকের মতো হয়ে দাঁড়াচ্ছে। আমি যার দেখা পেতে চাইছি, এভাবে তার দর্শন পাওয়া প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। তবু হৃদয় সবসময় যুক্তি মানে না। মানুষ অসম্ভবকে সম্ভব করতে চায়। নয়নমণির আশা, কোনো না কোনো দিন জোড়াসাঁকোর গলি দিয়ে বেরিয়ে আসবেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তাঁকে এক ঝলক অন্তত দেখে চক্ষু সার্থক করব। রবীন্দ্রনাথ যে স্ত্রী বিয়োগের পর বছরের বেশিরভাগ সময়ই আর এ বাড়িতে থাকেন না, সে খবর জানে না নয়নমণি। সে রবীন্দ্রনাথের রচনাগুলি বারবার পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছে। জোড়াসাঁকোর প্রাসাদটিও সে দূর থেকে দেখেছে। সে মনে মনে কল্পনা করে, ওই বাড়ির কোনো নিভৃত কক্ষে বসে রবীন্দ্রনাথ ওই সব অমূল্য কবিতা, গান, গল্পগুলি লিখে যাচ্ছেন। রবীন্দ্রনাথের অনেকগুলি গান সে সরলা ঘোষালের কাছ থেকে শিখে নিয়েছে। থিয়েটারে এইসব গান চলে না।
কিন্তু নয়নমণি একা একা এই গান গেয়ে গভীর আনন্দ পায়। গান গাইবার সময় তার চোখ বুজে আসে। মনুষ্যচক্ষে সে দেখতে পায় গানের স্রষ্টাকে। ভরতকে সে ভুলে যায়নি। ভরতের সঙ্গে আর দেখা হোক বা না হোক, তার জীবনে আর কোনো পুরুষের স্থান নেই। সে ধরেই নিয়েছে ভরতের সঙ্গে আমার আর দেখা হবে না। সরলা ঘোষালের কক্ষে একদিন সেই আকস্মিক সাক্ষাৎকার। ভরত চোখ ফিরিয়ে নিয়েছিল, কথা বলতে ঘৃণা বোধ করেছে। খুব সম্ভবত আমাকে এড়াবার জন্যই সরলা ঘোষালের কাছে আর কখনো আসেনি ভরত। ও বাড়িতে বিভিন্ন ব্যক্তিদের আলাপ আলোচনা শুনে নয়নমণি বুঝতে পেরেছে যে ভরত কোনো গুপ্ত দলের সঙ্গে জড়িত। সেই দলটিকে সরলা ঘোষালও আর পছন্দ করেন না। ওরা বন্দুক পিস্তলের কারবার করে। ভরতকে আমি যেভাবে দেখেছি তাতে তার এই ভূমিকা যেন কল্পনাও করা যায় না। সে ভরত যাই করুক, তার বিচার করতে চাই না আমি। ভরত আমাকে ভুলে যায় যাক, তবু একবার ওই ভরতকে আমি আমার হৃদয় সমর্পণ করেছিলাম। দ্বিতীয় আর কারুকে সে হৃদয় দিয়ে দ্বিচারিণী হতে পারবো না। তবে তবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য এই ব্যাকুলতা কেন? তিনি কোনোদিনও জানতে পারবেন না। তবু তো তাকে এই মন প্রাণ সব দিতে চায় নয়নমণি। অনেক ভেবে ভেবে নয়নমণি এর একটা উত্তর খুঁজে পেয়েছে। কোনো নারী যখন নিবিষ্টভাবে তার দেবতার আরাধনা করে, সে তার স্বামী বা দৈত্যকে ভুলে যায়। নারীর দেহ মন সবকিছুরই মালিক তার স্বামী। তারপরেও দেবতাকে সর্বস্ব উজাড় করে দেওয়া যায়। এ হলো ভাব সর্বস্ব, যাতে বস্তু জগতের কোনো ছোঁয়া নেই। নারীর জীবনে তার স্বামী বা একজন পুরুষ থাকার যেমন প্রয়োজন, তেমনি একজন দেবতা থাকারও প্রয়োজন। পুরুষ তাকে পরিত্যাগ করতে পারে, কিন্তু দেবতা যেহেতু কখনোই কাছে আসবেন না, তাই পরিত্যাগেরও প্রশ্ন নেই। একা একা সেই দেবতার কথা চিন্তা করে, তাকে হৃদয়ের ব্যথার কথা নিবেদন করেই অনেক পরিশুদ্ধ হওয়া যায়। আগে আমি শ্রীকৃষ্ণের মূর্তির সামনে ধ্যান করতাম, এখন রবীন্দ্রনাথই আমার জীবন্ত দেবতা। দেবতা কখনো কাছে আসবেন না জেনেও একটা দুর্বলতা কিছুতেই দূর করা যায় না। একবার অন্তত চর্মচক্ষে দেখতে ইচ্ছে করে। নয়নমণির সেই অভাবনীয় সৌভাগ্য ঘটে গেল। রবীন্দ্রনাথের নতুন নতুন রচনাগুলি পড়ার জন্য নয়নমণি বঙ্গদর্শন পত্রিকাটির গ্রাহক হয়েছিল। সেখানে কবির অনেক কবিতা, প্রবন্ধ, গল্প, মজার রচনা থাকে এবং ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে নৌকাডুবি উপন্যাস। প্রতি মাসের কিস্তি পড়ার জন্য সে অধীর হয়ে থাকে। কোনো মাসে পত্রিকা প্রকাশে দেরি হলে তার যেন দিন কাটতে চায় না। এই উপন্যাসটি ঘটনার ঘাত প্রতিঘাতে পূর্ণ। কোথায় গিয়ে শেষ হবে কে জানে। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটি তার অতি প্রিয়। কতবার যে সে পড়েছে তারই অত্যা নেই। মহেন্দ্র ও বিহারী এই চরিত্র দুটির সঙ্গে সে যেন শশীভূষণ আর ভরতের মিল খুঁজে পায়। তবে কি আমি বিনোদিনী? না না, তা কেন হবে? আমি অতি সামান্য নারী। মহেন্দ্র ও বিহারীর মতন মানুষ আমি আরও দেখেছি, সরলা ঘোষালের বাড়িতে খুব বেশি। একদিন সে অমর দত্তকে বলেছিল, রবিবাবুর চোখের বালি উপন্যাসটির নাট্যরূপ দিয়ে স্টেজে নামানো যায় না? অমর কয়েক পলক তাকিয়েছিল নয়নমণির মুখের দিকে। ক্লাসিক থিয়েটারে বিপর্যয় শুরু হয়ে গেছে। নিজ দোষে অমর দত্ত দ্রুত ডেকে আনছে তার পতন। বয়স বাড়লেও তার মধ্যে যে এখনো একটি বেহিসেবি বেপরোয়া বালক রয়ে গেছে, লোকে যাতে তা না বুঝতে পারে, তাই যখন তখন সে ঔদ্ধত্যপূর্ণ বাক্য ও কটূক্তি করে সেটাকে চাপা দিতে চায়। তাঁর আত্মম্ভরিতায় অনেকে যেমন বিরক্ত, অনেকে আবার সেই সুযোগে সামনাসামনি অতিরিক্ত চাটুকারিতা করে আড়ালে তার সর্বনাশ করতে চায়।
কয়েক বছরের অসাধারণ সাফল্যে সে মাথার ঠিক রাখতে পারেনি। বারবারই আয়ের চেয়ে বেশি ব্যয় করার দিকে তার ঝোঁক। দানের ব্যাপারেও তার কার্পণ্য নেই। অনেক চাটুকার মিথ্যে কথা বলেও তার কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে যায়। মিনার্ভা থিয়েটারের অবস্থা সে সময় খারাপ হয়ে পড়ার পর অমর দত্ত সে থিয়েটার চালাবারও ভার নিয়ে নেয়। একসঙ্গে ক্লাসিক ও মিনার্ভা দুটি থিয়েটার চালাবার দৃষ্টান্ত আগে আর নেই। অমর সকলকে তাক লাগিয়ে দিতে চেয়েছিল। তার একার পক্ষে দুটি জায়গায় সর্বক্ষণ নজরদারি করা সম্ভব নয়। নির্ভর করতে হয় কর্মচারীদের ওপর। তারা টাকা পয়সা সরিয়ে ফাঁক করে দিতে লাগল। মিনার্ভাই শুধু ক্ষতির পর ক্ষতি। ক্লাসিকের লভ্যাংশ দিয়ে মিনার্ভা চালানোর চেষ্টা করেও সুফল হল না। অল্পকালের মধ্যেই ভরাডুবি হল মিনার্ভার। অমরের প্রচুর অর্থদণ্ড গেল। এক বিপদ যেন আর এক বিপদকে টেনে আনে। মিনার্ভার ক্ষতি সামলে নেওয়ার জন্য ক্লাসিকে সাড়ম্বরে নামানো হল গিরিশবাবুর নতুন নাটক সৎনাম। ঐতিহাসিক নাটক, প্রচুর ব্যয়বহুল সেট ও সাজসজ্জা, হিন্দুদের কাছে বহু নিন্দিত। সম্রাট ঔরঙ্গজেব এই নাটকের কেন্দ্রীয় চরিত্র। 3-4 রাত্রি চলার পরই হঠাৎ এক সন্ধ্যায় কয়েক হাজার লোকের এক উত্তেজিত জনতা এসে ঘিরে ধরল ক্লাসিক থিয়েটার। তারা সবাই মুসলমান। ক্ষুব্ধ কণ্ঠে তারা দাবি জানাতে লাগল, এই নাটকে মুসলমানদের সম্পর্কে কুৎসা ছড়ানো হয়েছে। অবিলম্বে বন্ধ না করলে আমরা থিয়েটারে আগুন ধরিয়ে দেব। আগুন ধরিয়ে দেব। দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায় আর কি। অবিলম্বে পুলিশ এসে দাঁড়ালো মাঝখানে। অমর দত্ত রঙ্গালয়ের বাইরে বেরিয়ে এসে করজোড়ে ক্ষমা চেয়ে সৎনাম নাটক বন্ধ করে দেবার সিদ্ধান্ত জানালো। সৎনাম গেল, তার সঙ্গে জলাঞ্জলি গেল বহু টাকা। এরপরেও কোনো নাটক আর জমতে চায় না। ওদিকে স্টার আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। হস্তান্তরিত মিনার্ভাতেও শুরু হয়েছে নাটক। অমর বারবার নাটক বদল করেও দর্শক টানতে পারছে না। তখন সে দর্শকদের উপহার দিতে শুরু করল, বই উপহার। একখানা টিকিট কাটলেই সেই দর্শক ভারতচন্দ্র গ্রন্থাবলী বা মধুসূদন গ্রন্থাবলী বা গিরিশচন্দ্র গ্রন্থাবলী উপহার পাবে। প্রথম প্রথম একটি বই, তারপর একাধিক বই। দর্শকদের ভারী মজা। টিকিটের দামের চেয়ে উপহার পাওয়া বইয়ের দাম অনেক বেশি। কেউ কেউ টিকিট কিনে উপহারের বইগুলি নিয়ে বাড়ি চলে যায়, নাটক দেখতে ঢোকে না। ক্ষতি সামলাবার জন্য অমর দত্ত চতুর্দিকে ধার নিতে লাগল। 2-1 বছর আগেও যে অমর দত্ত ধনকুবেরের মতো মুঠো মুঠো টাকা ছড়াতো, এখন সেই তাকেই অন্যের কাছে হাত পাততে হয় এবং ঋণ ক্রমশ বাড়তেই থাকে। এইরকম দিশেহারা অবস্থায় অমর যখন বারবার নাটক বদলাচ্ছে, তখন নয়নমণির প্রস্তাব শুনে সে উড়িয়ে দিতে পারল না। নয়নমণির দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার মন আর্দ্র হয়ে গেল। ফুটো জাহাজ ছেড়ে যেমন অনেকেই পালায়, সেই রকমই আমার বিপদের সময় অনেক অভিনেতা অভিনেত্রী আমাকে ছেড়ে চলে গেছে। চতুর্দিকে পাওনাদার। কিন্তু নয়নমণি অন্য থিয়েটার থেকে বারবার প্রলোভনের ডাক পেয়েও যায়নি। আমি তাকে 3-4 মাস বেতন দিতে পারিনি। নয়নমণি মুখ ফুটে একবারও সে কথা উচ্চারণ করে না। নয়নমণির দিকে তাকিয়ে অমর অস্ফুট স্বরে বলল, চোখের বালি। দেখা যাক তোর কথা মতন যদি এই নাটকে টিকিট ঘর চাঙ্গা করা যায়। গিরিশবাবুর ওপর নাট্যরূপের ভার দেওয়া হল। এই উপন্যাস সম্পর্কে গিরিশবাবু খুব একটা উৎসাহী নন। তিনি 2-4 পাতা লিখলেন বটে, কিন্তু তারপরেই শুরু হয়ে গেল অন্য গোলমাল। গিরিশবাবু তার পাওনা টাকা দাবি করতে লাগলেন। আমার 3 মাসের বেতন 900 টাকা মিটিয়ে না দিলে আমি আর কোনো কাজে হাত দেব না। অমর দত্ত নিজেই দ্রুত নাট্যরূপ দিয়ে রিহার্সাল শুরু করে দিল। এইসব পেশাদারি মঞ্চে 7 দিনের মধ্যে নতুন নাটক নামিয়ে দেওয়া হয়।
নটনটিরা কেউই পুরো পাঠ মুখস্থ করে না, নির্ভর করে প্রম্পটিংয়ের ওপর। অনেক সময় প্রম্পটিং এত জোরে জোরে হয় যে দর্শকরাও তা শুনতে পেয়ে যায়। নয়নমণির এটা পছন্দ নয়। সে নিষ্ঠার সঙ্গে বাড়িতে রাত জেগেও সব সংলাপ মুখস্থ করে। নয়নমণি খুব আশা করেছিল মহড়ার সময় গ্রন্থকার রবীন্দ্রবাবু একবার অন্তত আসবেন, যেমন তিনি এসেছিলেন অনেক দিন আগে। কিন্তু তিনি এলেন না। হুড়োহুড়ি করে চোখের বালি মঞ্চস্থ করা হলো। নতুন নাটকের কথা লোকের মুখে মুখে ছড়াবার জন্য সময় দিতে হয়। প্রথম কয়েক রাত দর্শক সংখ্যা কম থাকে, কিন্তু সে সময় পাওয়া গেল না। পাওনাদাররা মামলা ঠুকে দিল অমরেন্দ্রনাথের নামে। অনেক দিনের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে, সে বাবদ উচ্ছেদের নোটিশ জারি হয়ে গেল। অমর দত্তকে ঋণ দেবার মতো না আর কেউ নেই। ক্লাসিক থিয়েটারের মালিকানা অমর দত্তর হস্তচ্যুত হয়ে গেল। কিছুদিন পরে অমর আবার ক্লাসিকে ফিরে এলো বটে, কিন্তু বেতনভোগ কর্মচারী হিসেবে। তার মাইনে 500 টাকা। নতুন মালিকরা তাকে এত বেশি মাইনে দিতে রাজি হয়েছে এই শর্তে যে তাকে লাভ দেখাতে হবে। ভাঙা দল আবার গড়ে তোলার চেষ্টা করল অমর। গিরিশবাবু, দানি, তিনকড়ির মতন খ্যাতিমানরা অন্য থিয়েটারে যোগ দিয়েছে। পুরনোরা প্রায় কেউই নেই, নয়নমণি ছাড়া। মাঝখানে যখন ক্লাসিক বন্ধ ছিল, সে বাড়িতে বসেছিল। অমর তাকে নিজে বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছে। নয়নমণির ব্যবহারের কুলকিনারা পাই না আমি। নাচ, গান, অভিনয়, এই তিনটের জন্যই নয়নমণির খুব কদর। বিশেষত তার মতো নৃত্যপটীয়সী কোনো মঞ্চেই আর নেই। স্টার নয়নমণিকে পাওয়ার জন্য খুব চেষ্টা করেও ব্যর্থ, তা আমি ভালো করেই জানি। গিরিশবাবুও তাঁর নতুন নাটকের জন্য একজন নর্তকী অভিনেত্রী খুঁজছেন। তবু গেল না কেন নয়নমণি? এই কমাস তার উপার্জন বন্ধ ছিল, তবু গেল না। সে জানত আমি আবার ফিরে আসব, অথচ আমি বারবার চেষ্টা করেও নয়নমণিকে আমার সঙ্গিনী করতে পারিনি। সবাই জানে যে অমর দত্তর সঙ্গে নয়নমণির পীড়িত নেই, বরং মাঝে মাঝেই ঝগড়া হয়। তবু ক্লাসিকের প্রতি তার এত টান কেন? দুর্গেয় নারী চরিত্র। প্রথমে হালকা রঙ্গরসের নাটক নামিয়ে দর্শক আকৃষ্ট করার চেষ্টা করল অমর, কিন্তু ক্লাসিক যেন এখন ভাঙা হাট। দর্শকরা ছুটছে স্টারে, মিনার্ভায়। উদ্বেগে, অস্থিরতায় চুল ছিঁড়ছে অমর। তখন নয়নমণি আবার অমরকে বলল, চোখের বালি নাটকটা তো আমরা ঠিকমতো শুরু করতেই পারিনি, এখন সেটা আবার অভিনয় করা যায় না? অমর নয়নমণিকে দুহাতে জড়িয়ে ধরতে গিয়ে উচ্ছ্বসিতভাবে বলল, বেশ কথা, তুই আমার লক্ষ্মী নয়ন। তোর কথা আমি কি ঠেলতে পারি? দেখি ওই নাটক দিয়েই যদি ক্লাসিকের গৌরব ফেরানো যায়। অমরের স্পর্শ বাঁচিয়ে দূরে সরে গিয়ে নয়নমণি বলল, প্রেমের পাথার, প্রণয় পরিণাম, প্রণয় না বিষ, এই ধরনের নাটকগুলো একঘেয়ে হয়ে গেছে। চোখের বালি অন্যরকম, ঠিক মতন করতে পারলে লোকে নতুন একটা স্বাদ পাবে। শোন, আমি মহেন্দ্র, তুই বিনোদিনী। আমরা দুজনেই অ্যাক্টিং এ ফাটাবো, আর বাকি যারা আছে কাজ চালিয়ে দেবে। আজ থেকে মহড়া শুরু হোক। এবারেও প্রথম রাতে অর্ধেক আসনের বেশি ফাঁকা রইল। অমর দত্তর নামের জাদু আর লোক টানছে না, তবু ধৈর্য ধরতে হবে। দ্বিতীয় রাতে অভিনয় শুরু হবার আগে অমর দত্ত বারবার গিয়ে টিকিট ঘরে খোঁজ নিয়ে আসছে। বিক্রি কিছু বেড়েছে, তবু আশানুরূপ নয়। মালিকপক্ষের লোক সেন দৃষ্টি নিয়ে বসে আছে। চোখাচোখি হলেই অমরের অস্বস্তি হয়। থার্ড বেল পড়ে যায়, তবু অমর মেকআপ নেয়নি। প্রায় জোর করে তাকে টেনে আনা হলো সাজঘরে। 5 অঙ্কের নাটক। দ্বিতীয় অঙ্কের শুরুতে জানা গেল কাহিনীকার রবীন্দ্রনাথ
কয়েকজন বন্ধু নিয়ে অভিনয় দেখতে এসেছেন। তা শোনা মাত্র বুক কাঁপতে লাগলো নয়নমণির। তিনি এসেছেন? প্রেক্ষাগৃহ অন্ধকার থাকে, তাকে আমি দেখতে পাবো না, কিন্তু তিনি দেখবেন আমাকে। আজ আমি আমার দেবতার কল্পনার নারী। কত রাজা মহারাজা, কত সাহেব শুভ আসে অভিনয় দেখতে, নয়নমণি কখনো বিচলিত হয় না। আজ তো আমার বুক কাঁপলে চলবে না। আজ আমাকে সমস্ত মন প্রাণ একাগ্র করে অভিনয় করতে হবে। তবু নাটক ঠিক যেন জমছে না। অমর দত্ত বড় অস্থির, চঞ্চল। বারবার সে অন্ধকারের মধ্যেও দেখার চেষ্টা করছে দর্শকদের আসন কতগুলি পূর্ণ হয়েছে। দুবার সে পার্ট ভুলে গেল। উইংসের পাশে দাঁড়িয়ে প্রম্পটিং শোনার চেষ্টা করল। শেষ হবার পর অবশ্য হাততালি পাওয়া গেল যথেষ্ট। অমর দৌড়ে ডেকে আনল রবীন্দ্রনাথকে। বারবার বলতে লাগলো, আপনি কেন খবর দিয়ে আসেননি? আপনার জন্য বক্সের ব্যবস্থা করে রাখতুম। অমর আগে কয়েকবার আমন্ত্রণ জানিয়েছে, রবীন্দ্রনাথ আসার সময় পাননি। আজ এ পাড়াতেই একটি সভায় যোগ দিতে এসেছিলেন, তারপর চলে এসেছেন। মঞ্চের পেছনে সিংহাসনের মতো একটি চেয়ারে বসানো হল রবীন্দ্রনাথকে। প্রথা অনুযায়ী সব নটনটিকে এনে পরিচয় করে দেওয়া হচ্ছে তাঁর সঙ্গে। সকলেই একে একে প্রণাম করে যাচ্ছে। নয়নমণি আর আসতেই চায় না। কি যে লজ্জা পেয়ে বসেছে তাকে। সে আড়াল থেকে দেখছে ওই দেব দুর্লভ রূপ। এই দেখাই তো যথেষ্ট। কাছে যাবার দরকার কি? কাছে গেলেই উনি যদি বুঝে ফেলেন যে আমি প্রতিনিয়ত ওর কথাই চিন্তা করি। লেখকরা তো অন্তর্যামী হন। অমরের হাঁক ডাকে নয়নমণিকে কাছে আসতেই হল। পদস্পর্শ করল না, সে অধিকারও তার নেই। একটু দূরে মাটিতে মাথা ঠেকিয়ে সে প্রণাম জানালো রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ কিছুটা যেন অন্যমনস্ক। নাটক দেখে তিনি যেন একটু হতাশই হয়েছেন। মনে মনে ভেবেছেন, অন্যরা তবু চলনসই, কিন্তু অমর দত্ত যেন মহেন্দ্রর চরিত্রটা ধরতেই পারেনি। তার প্রণয়ে মিশে আছে উগ্রতা, কিন্তু সে দুশ্চরিত্র নয় কোনো ক্রমেই। মুখে অবশ্য রবীন্দ্রনাথ সেসব বললেন না। অতিশয় ভদ্রতায় সকলকেই প্রশংসা করলেন। নয়নমণিকে তিনি আলাদাভাবে লক্ষ্য করলেন না। শুধু অমর দত্তকে একবার বললেন, তুমি মহেন্দ্রকে যে রূপ দিয়েছ তা অবশ্যই ভালো হয়েছে, তবে একটু অন্যরকম ভাবেও চিন্তা করা যায়। বিনোদিনীর সঙ্গে কথা বলার সময় কণ্ঠস্বর অতটা উঁচুতে না তুলেও হয়তো। রবীন্দ্রনাথ যে নয়নমণির দিকে বিশেষ মনোযোগ দিলেন না বা একটাও কথা বললেন না, তাতেই নয়নমণি স্বস্তি পেল। সে তো অন্তরালবর্তিনীই থাকতে চায়। তবু যে চোখের দেখাটুকু হয়েছে, তাতেই আমি ধন্য। সারা রাত তার ঘুম এলো না, কিন্তু এবারেও চোখের বালি ক্লাসিকের ভাগ্য ফেরাতে পারল না। সমালোচকদের মতে, এ কাহিনীতে নাটকীয় সংঘাত নেই। নয়নমণি তার জীবনে শ্রেষ্ঠ অভিনয় করছে, কিন্তু অমর তার আগেকার প্রতিভার পরিচয় দিতে পারছেন। প্রচুর অর্থব্যয়ের বিলাসিতা ও অহংকারের মধ্যেই তার প্রতিভা খোলে। আগে সে ছিল এই থিয়েটারের মালিক, এখন কর্মচারী। এই হীনমন্যতা সে কিছুতেই সহ্য করতে পারে না। টিকিট বিক্রির চিন্তায় যতই সে উতলা অস্থির হয়ে পড়েছে, ততই খারাপ হচ্ছে তার অভিনয়। সেটা যখন সে বুঝতে পারছে, তখন নিজের ওপর রাগ করে বাড়িয়ে দিচ্ছে মদ্যপান। রাত্রি জাগরণ ও অত্যাচারে তার শরীরও আর বইছে না। আগে সে কখনো অভিনয়ের আগে বা মধ্যখানে মদ স্পর্শ করত না। অন্যদেরও সে নিখুঁত শৃঙ্খলা মানিয়ে চালাত। এখন সে সন্ধে হতে না হতেই লুকিয়ে লুকিয়ে মদ খায়। এক একটি অঙ্কের মাঝখানে বোতল থেকে কাঁচা মদ গলায় ঢালে। শেষের দিকে তার কথায় জড়তা এসে যায়। তা ঢাকবার জন্য তাকে বারবার কাশতে হয়। একদিন অভিনয়ের শেষে সে নয়নমণিকে বলল, তুই আমার ঘরে আয়, তোর সঙ্গে কথা আছে। টেবিলের ওপর পা তুলে বসল সে, হাতে মদের বোতল। সামনে চেয়ার থাকলেও তাতে বসল না নয়নমণি, দাঁড়িয়ে রইল।
মেকআপ মুছে নিশে, সাদা থান পরা, বিনোদিনীর বিধবার বেশ। কিরে নয়ন, তোর কথা শুনে চোখের বালি চালিয়ে কি লাভ হলো? লবডঙ্কা বক্স অফিসে বসে কেবল রাম মাছি তাড়াচ্ছে। আজ কত বিক্রি হয়েছে জানিস? 187 টাকা। তাতে আমার ইয়ে হবে। অমর জানে নয়নমণি অশ্লীল কথা পছন্দ করে না, কিন্তু আজ সে কিছুই গ্রাহ্য করছে না। দর্শক সংখ্যা না বাড়লে যে অমরকে আরও অপমান সহ্য করতে হবে তা নয়নমণি বোঝে। সে মৃদুস্বরে বলল, সেটা তো নাটকের দোষ নয়, এ নাটকের প্রধান দোষ এর অভিনয়। সেটাই তো আমরা পারছি না। কোন হতভাগা মহিন্দরের পার্টে আমার চেয়ে ভালো অভিনয় করবে? এই নাটকে না আরো মাল ঢোকাতে হবে। নাচ নেই, গান নেই, লোকে শুধু শুধু পয়সা খরচ করতে আসবে। শোন, কাল থেকে তুই 2খানা নাচ দিয়ে দেখতো। মদ খেয়ে খেয়ে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে অমরবাবু। বিনোদিনী হিন্দু ঘরের বিধবা না, সে নাচবে? তা দেখলে দর্শকরাই আমাদের মারতে আসবে। ওসব বাজে কথা ছাড়। কেন, বেধবারা বুঝি নৃত্য করে না? ঠিক মতো নাচতে জানলেই নাচে। বিনোদিনী ঘরের মধ্যে একা একা নাচবে, সেরকম 2খানা সিন ঢুকিয়ে দেব। লোকে নয়নমণির বকবকানি শুনতে আসে না, তারা নাচ দেখতে আসে, তার গান শুনতে আসে। লাস্ট সিনে তুই 1খানা গান গাইবি, খুব স্যাডের মাথায় গাইবি। হ্যাঁ, লোকে যেন হাপুস হুপুস করে কাঁদতে কাঁদতে বাড়ি যায়। বাঙালিরা কাঁদতে বড় ভালোবাসে। কি আবল তাবল বকছো? এসব শোনার আমার সময় নেই, বাড়ি যাচ্ছি। চুপ! আমি আবল তাবল বকছি? কাল থেকে তোকে নাচতে হবে, এই আমার হুকুম। হুকুম না ছাই, কাল সকালে এসব কথা মনে থাকবে। অনেক খেয়েছো, এখন ঘুমিয়ে মাথা ঠান্ডা করো। কথাগুলো বলে নয়নমণি পেছন ফিরতেই আবার অমর বলল, এই, যাচ্ছিস কোথায়? কথাটা কানে গেল না? ভেবেছিস আমি মাতাল হয়েছি? মোটেই না, যা বলছি ঠিক বলছি। কাল থেকে তোকে নাচতে হবে। আমি পারবো না। পারবি না মানে? আলবাত পারতে হবে। জোর করে আমাকে দিয়ে কোনোদিন তুমি কিছু করাতে পেরেছো? এই নাটকে নাচ দেখানোর চেয়ে আমার গলায় দড়ি দিয়ে মরাও ভালো। এমন বিশ্রী কথা আমি আর শুনতেও চাই না। অত বেশি দেমাক দেখাবি না আমাকে। আমি অমর দত্ত। টেবিল ছেড়ে উঠতে গিয়ে হাত থেকে মদের বোতলটা পড়ে ভেঙে গেল। তাতে আরো রাগ বেড়ে গেল অমরের। নেশার ঝোঁকে কি যে করছে তার খেয়াল রইল না। ছুটে এসে নয়নমণির গালে সপাটে এক চড় কষাল। খানিকটা টলে গিয়ে দেওয়াল ধরে সামলে নিল নয়নমণি। গালে জ্বালা করছে, সেখানে একটা হাত রাখল। অমরের শরীরটা জ্বলছে, আর ফুঁসফুঁস করে সে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। পরস্পর সোজাসুজি চেয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর নয়নমণি শান্ত কঠিন গলায় বলল, অমরবাবু, আমার গায়ে আর হাত তুলো না কখনো। পুরুষের স্পর্শ আমি সহ্য করতে পারি না। তোমাকে অনেকদিন আগেই বলেছি না, আমার কাছে সব সময় একটা ছুরি থাকে, আর একবার কাছে এলে তুমি খুন হয়ে যাবে। ওসব ছুরি ফুরি আমি গ্রাহ্য করি? আজ আমি তোর সতীপনার কুমোর ভাঙব। নয়নমণি স্থিরভাবে অমরের দিকে চেয়ে বলল, সাবধান, এগিও না, আর এগিও না অমরবাবু। তোমার মান সম্মান সব ধুলোই লুটোবে। নাটকে যদি তুমি নাচ ঢোকাতে চাও, তাহলে অন্য মেয়ে খোঁজো। আমি পারবো না, এই আমার শেষ কথা। তুমি অন্য মেয়েকে নাও, আমি কাল থেকে আসবো না। আসতে হবে না, আর কোনো দিন আসতে হবে না। দূর হয়ে যা। তোকে ছাড়াও আমার নাটক চলবে, আর কোনো দিন আমার থিয়েটারে পা দিবি না, কোনোদিন না। আঁচলটা ভালো করে গায়ে জড়িয়ে নিল নয়নমণি। একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, যাক,
তুমি নিজে মুখে এই কথাটা বলে আমাকে বাঁচালে। তুমি না তাড়িয়ে দিলে আমি যেতে পারছিলাম না। তোমার উপর কেমন যেন মায়া পড়ে গিয়েছিল। এত ভালো একটা থিয়েটারকে তুমি নিজেই নষ্ট করলে। তুমি যেন আকাশের একটা উল্কা, ধ্বংস হয়ে যাওয়াই তোমার নিয়তি। যাক, চললাম। থিয়েটারের উপর আমার ঘেন্না ধরে গেছে। যা যা, দূর হয়ে যা। ঘেন্না? তোর মতো মেয়েকেই আমি ঘেন্না করি। খালি বড় বড় কথা। থিয়েটারকে বাঁচাবার জন্য আমি মুখে রক্ত তুলে মরছি, আর আমজাদি আমার কথা শুনবি না। আমি অন্য মেয়েকে গড়ে পিটে নেব। নয়নমণি আর কথা বলল না, বেরিয়ে এলো ঘর থেকে। যা, দূর হয়ে যা। অমর তবু তাকে তাড়া করে এলো। চেঁচামেচি শুনে জড়ো হলো আরো অনেকে। দর্শকরা সবাই চলে গেছে। প্রেক্ষাগৃহ অন্ধকার। মঞ্চে এখনো পাদপ্রদীপের আলোগুলো নেভানো হয়নি। অমর মঞ্চে এসে পাগলের মতন চিৎকার করতে লাগলো। আমি অমর দত্ত, কারুর পরোয়া করি না। আমি জঙ্গলে গিয়ে একা অভিনয় করলেও দর্শকরা ছুটে আসবে। বেরিয়ে যা, দূর হয়ে যা। যা যা যা। অমর দত্ত উল্কা, হ্যাঁ, অমর দত্ত সূর্য, আর সবকটা জোনাকি। নয়নমণি কোনো উত্তর না দিয়ে মুখ নিচু করে নামতে লাগলো সিঁড়ি দিয়ে। মিলিয়ে গেল অন্ধকারে। আরো বেশ কয়েকবার এমন ঝগড়াঝাঁটি হয়েছে। সুরার নেশায় আত্মবিস্মৃত হয়ে অমর অনেক কটুকাটব্য করেছে। পরে সুস্থ অবস্থায় আবার অনুতাপ করেছে। নয়নমণির ওপর সে অনেকখানি নির্ভরশীল। লোক পাঠিয়ে নয়নমণিকে ডেকে আনিয়েছে। কখনো কখনো নিজে গিয়ে ক্ষমা চেয়েছে। এবার সে আর এলো না। অমর একটানা ৩-৪ দিন মদ্যপান চালিয়ে যেতে লাগল। চোখের বালির অভিনয় বন্ধ। এক থিয়েটারের ভেতরকার খবর অতি দ্রুত অন্য থিয়েটারের মালিক ম্যানেজারদের কাছে পৌঁছে যায়। অমর দত্ত নয়নমণির মতন অভিনেত্রীকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই সংবাদ শোনামাত্র অন্য থিয়েটার থেকে লোভনীয় প্রস্তাব নিয়ে আনাগোনা শুরু করে দিল দূতেরা। কারুর সঙ্গেই দেখা করল না নয়নমণি। দিন ৭ বাদে ক্লাসিক থিয়েটার থেকেই সহ অভিনেতাদের ৩-৪ জনের একটি দল এলো তার বাড়িতে। নয়নমণিকে এদের সঙ্গে কথা বলতেই হলো। নয়নমণিকে অমর দত্ত অমন কুৎসিত ভাষায় গালিগালাজ করার জন্য তারা দুঃখিত এবং ক্রুদ্ধ। আমি অবশ্য সে অপমান গায়ে মাখিনি। বেহেড মাতাল অবস্থায় কেউ কেউ অমন প্রলাপ বকে, এ তো নতুন কিছু নয়। আরো কত শ্রদ্ধেয় মানুষও তো কত কুৎসিত ভাষা ব্যবহার করে, ওসব গায়ে মাখতে নেই। এই দলের মুখপাত্রটি অন্য একটি প্রস্তাব নিয়ে এসেছে। অমর দত্ত যেভাবে চালাচ্ছে তাতে ক্লাসিক থিয়েটারের শিগগিরই আবার যে ভরাডুবি হবে তাতে কোনো সন্দেহ নেই। আমাদের ভাগ্য অনিশ্চিত, সুতরাং আমরা অনেকে মিলে এখনই ক্লাসিক ছেড়ে বেরিয়ে অন্য একটা রঙ্গমঞ্চ ভাড়া নিয়ে একটা নতুন দল গড়তে চাই। অর্ধেন্দু শেখরকে আনার চেষ্টা করা হবে। নয়নমণি, তোকে তো সেই দলে অবশ্যই চাই। নয়নমণি শান্তভাবে শুনল। নতুন মালিক পক্ষ যেভাবে চাপ দিচ্ছে তাতে ক্লাসিক থিয়েটারে অমর দত্ত যে বেশি দিন টিকতে পারবে না সেটা নয়নমণিও বুঝেছে। থিয়েটারে দল ভাঙাভাঙি তো চলে, কিন্তু নয়নমণি সে দলে যোগ দেবে না। আমি থিয়েটার একেবারেই ছেড়ে দিচ্ছি। যেটুকু টাকা কড়ি জমানো আছে তাতে খাওয়া পড়ার চিন্তা করতে হবে না। রং মেখে স্টেজে নামতে আমার আর ইচ্ছে করে না। বেশ কিছুক্ষণ ধরে পেড়াপিড়ি অনুনয় বিনয় চলল, কিন্তু নয়নমণি অনড়। এটা আমার হঠাৎ সিদ্ধান্ত নয়। কিছুদিন ধরেই মঞ্চের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে দেবার কথা ভাবছিলাম। অমর দত্ত নিজে থেকেই আমায় বিদায় দেবার পর আমি একেবারে মনস্থির করে ফেলেছি। সেই দলটি ক্ষুণ্ণ হয়ে চলে গেল। নয়নমণির তবু একটা আশঙ্কা রইলই। যদি অর্ধেন্দু শেখর স্বয়ং আমাকে অনুরোধ জানান, তখন আমি কিভাবে প্রত্যাখ্যান করব? অর্ধেন্দু শেখর অবশ্য শপথের বন্ধন থেকে আমাকে মুক্তি দিয়ে গেছেন, কিন্তু সে কথা কি তার মনে আছে? কিছুকালের বিস্মৃতির পর
অর্ধেন্দুশেখর আবার অতি উজ্জ্বলভাবে ফিরে এসেছেন মঞ্চে। এখন গিরিশবাবুর সহযোগী হয়ে বেশ সার্থকভাবে মিনার্ভা চালাচ্ছেন। অর্ধেন্দুশেখর অবশ্য প্রস্তাব পাঠালেন না, নতুন দলটিও গড়া হল না। খুঁটি কয়েক মাস আগেই স্টার থিয়েটারে সুযোগ পেয়েছে, তার দায়িত্ব আর নিতে হবে না নয়নমণিকে। দেখতে দেখতে সে বেশ লম্বা হয়েছে, রূপ খুলেছে তার, মুখে বেশ লাবণ্য আছে। তাকে দেখলে এখন কে বলবে যে কয়েক বছর আগে সে ছিল বাপ মায়ের খেদানো এক পথের কাঙাল। তার কোমর কৃশ, নিতম্ব ও বক্ষদেশ পুরু, তার নাচের ভঙ্গিমা সাবলীল। ক্রমশ থিয়েটারে তার কদর বাড়ছে, সে যেন হয়ে উঠছে আর এক নয়নমণি। এখন নিজেকে বেশ মুক্ত আর স্বাধীন মনে হয়। থিয়েটারে আর যেতে হবে না। একা একা মনের সুখে কিংবা দুঃখে গান গাইব, ইচ্ছে হলে ঘরের মধ্যে নাচব, কিন্তু দর্শক শ্রোতাদের হাততালি কুড়বার জন্য আমাকে আরও সব করতে হবে না। হাততালির মোহ আমার কেটে গেছে। থিয়েটারের মালিকদের নির্দেশে অনেক সময় অনিচ্ছার সঙ্গেও নাচতে হয়, যেখানে গান মানায় না সেখানেও গাইতে হয়। তাতে একটু আনন্দ পাওয়া যায় না, তবু মুখে নকল খুশির ভাব ফুটিয়ে রাখতে হয়। এখন সেসব থেকে মুক্তি। অনেকদিন সরলা ঘোষালের বাড়িতে যাওয়া হয়নি। বঙ্গভঙ্গ উপলক্ষে সারা দেশ উত্তাল, চতুর্দিকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। প্রায় দিনই সভা সমিতি হচ্ছে বিভিন্ন স্থলে, তবু সরলা ঘোষালের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি দেশের কথা এত ভাবেন, তিনি তো এ সময় চুপ করে থাকার পাত্রী নন। শুনেছিলাম সরলা হিমালয়ে মায়াবতী আশ্রমে বেড়াতে গেছেন। সেখানে তিনি আর কতদিন বসে থাকবেন? আমার থিয়েটার ছেড়ে দেবার কথা শুনে সরলা নিশ্চয়ই খুশি হবেন। সরলা আমাকে অনেক কাজে লাগাতে চেয়েছিলেন। দেশের তৈরি বস্ত্র ও নানা রকম সামগ্রী বিক্রি করার জন্য একটা স্বদেশী শিল্প ভাণ্ডার খোলা হয়েছে। সরলার ইচ্ছে ছিল আমি যেন দোকানটি চালানোর ভার নিই। দেশের মানুষকে এইসব দেশি জিনিস কেনার জন্য উদ্বুদ্ধ করা দরকার। কিন্তু অভিনেত্রী হিসেবে আমাকে অনেক মানুষ চেনে। একটা দোকানে সর্বসমক্ষে দাঁড়াতে সংকোচ বোধ করেছি। অভিনেত্রীদের অনেক জ্বালা, কিছুতেই লোকেরা অভিনেত্রীদের সহজ সাধারণ মানুষ হিসেবে গ্রহণ করতে পারে না। আমাকে আগে ওই পরিচয়টা মুছে ফেলতে হবে। সরলা মায়াবতী আশ্রম থেকে ফিরেছেন কিনা তা খোঁজ নেবার জন্য নয়নমণি একদিন গেল বালিগঞ্জের বাড়িতে। সেখানে একটি সংবাদ শুনে সে স্তম্ভিত হয়ে গেল। সে বাড়িতে সরলার বাবা মা কেউ নেই। কথা হলো একজন পরিচারিকার সঙ্গে। সরলা ফিরেননি তো বটেই, এর মধ্যে তার বিয়ে হয়ে গেছে, তাও কলকাতায় নয়, দেওঘরে। এত বড় একটা কাণ্ড হয়ে গেল তা ঘুণাক্ষরেও টের পেলাম না। এই বিখ্যাত পরিবারে কিছু একটা ঘটলেই সারা শহরে জানাজানি হয়ে যায়। আর সরলা ঘোষালের সঙ্গে তো কোনো বঙ্গললনারই তুলনা হয় না। তিনি অনেক নিয়ম ভেঙে দুঃসাহসের পরিচয় দিয়েছেন। তাকে বিবাহ করার জন্য কত বিশিষ্ট পুরুষ ব্যগ্র হয়েছে। হঠাৎ হঠাৎ বিবাহ হয়ে গেল কার সঙ্গে? তাও কলকাতার বদলে দেওঘরে কেন? অতি সামান্য কারণে এই ঘোষাল বাড়িতে প্রায় বিশাল ভোজের ব্যবস্থা হয়। এ বাড়ির কনিষ্ঠা কন্যার বিবাহে সেরকম কিছুই হলো না। নয়নমণি কেন, কলকাতার উচ্চ সমাজের প্রায় কেউই সরলার বিবাহ সংবাদ জানতে পারেনি। বলা যেতে পারে ব্যাপারটি সংঘটিত হয়েছে গোপনে, পাত্র সম্পূর্ণ অপরিচিত। সরলা ছিলেন মায়াবতী আশ্রমে। দেওঘর থেকে তার মা বাবা জরুরি তলব দিয়ে তাকে সেখানে আনালেন। সেখানে তার বিয়ে ঠিক হয়ে আছে, জিনিসপত্র কেনাকাটিও শেষ। সরলা আপত্তি জানাবার চেষ্টা করতেই ধমক খেলেন মায়ের কাছে। জানকীনাথ বেশি কথা বলেন না,
স্বর্ণকুমারী বললেন, তুমি এতদিন যা যা করতে চেয়েছ আমরা বাধা দিইনি, তোমার বাবা বরং প্রশ্রয় দিয়েছেন, কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। আমাদের বংশ, আমাদের পরিবারের সুনামের কথাও তোমাকে চিন্তা করতে হবে। তুমি বিয়ে করবে না ঠিক করেছিলে, কিন্তু তোমাকে নিয়ে গুজবের পর গুজবে কান পাতা যায় না। সমাজে আমরা এখন মুখ দেখাতে পারি না। ওই প্রভাতকে নিয়ে কি কেলেঙ্কারিটাই না হলো, তুমি তাকে প্রশ্রয় দাওনি। সরলা নিরুত্তর হয়ে মুখ নিচু করে রইল। নবীন লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় আসা যাওয়া করতেন সম্পাদিকা সরলা ঘোষালের কাছে। ক্রমে সাহিত্য আলোচনা ছাড়াও আরও কিছু কিছু ব্যক্তিগত আলোচনা শুরু হয় দুজনের মধ্যে। দেশ বিদেশে কখনো কোনো সম্পাদকের বিশেষ কোনো লেখিকার প্রতি দুর্বল হয়ে পড়ার নিদর্শন আছে, কিন্তু সম্পাদিকার সঙ্গে কোনো লেখকের প্রণয়ের কথা আগে শোনা যায়নি। সরলা ঘোষালের সবকিছুই তো অভিনব। যাই হোক, প্রভাতের সঙ্গে সরলার এই ঘনিষ্ঠতা তার পিতামাতা ও মাতুল পরিবার মেনে নিয়েছিল। এখন বিবাহ সম্পন্ন হলেই হয়। অবশ্য তার আগে পাত্রটিকে যোগ্য করে তোলা দরকার। প্রভাতের বংশগৌরব নেই, সাধারণ এক ব্রাহ্মণ পরিবারের সন্তান। অন্তত ব্যারিস্টার না হলে ঘোষাল বাড়ির জামাই হয় কি করে? সরলার মামা সত্যেন্দ্রনাথই প্রভাতকে বিলেতে পাঠিয়ে ব্যারিস্টারি পড়াবার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। প্রভাতদের পরিবারে আগে কেউ বিদেশে যায়নি। কালাপানি পার হওয়া এখনো পাপ মনে করেন প্রভাতের মা। জানতে পারলে তিনি অনুমতি দেবেন না, তাই প্রভাত চুপি চুপি জাহাজে উঠে পড়ে। যথাসময়ে ব্যারিস্টার হয়ে ফিরে এলেন প্রভাত। ততদিনে অনেকেই জেনে গেছে যে সরলার সঙ্গে প্রভাতের বিবাহ আসন্ন। কিন্তু প্রভাতের বাড়ির লোকের কানে যখন এই কথা পৌঁছল, তখন ঘোর আন্দোলন শুরু হল। ব্রাহ্ম পরিবারের কন্যাকে ঘরের বউ করে আনতে প্রভাতের মায়ের ঘোর আপত্তি। তাছাড়াও মেয়ে বয়স্কা, অনেক পরপুরুষের সঙ্গে মেলামেশা করে। শেষ পর্যন্ত মাতৃভক্তি জয়ী হল। প্রভাত নিজেও এ বিবাহে অসম্মতি জানিয়ে সম্পর্ক ছিন্ন করলেন। তাতে ঘোষাল পরিবারের চরম অপমান হয়নি? জানকীনাথ ঘোষাল মর্মাহত হলেন। তিনি নিজে পিতার ত্যায্যপুত্র জমিদারি থেকে বঞ্চিত হবার ঝুঁকি নিয়েও ব্রাহ্ম পরিবারে বিয়ে করেছিলেন। আর আমার এক প্রজন্ম পরেও এক শিক্ষিত সাহিত্য রুচি সম্পন্ন যুবক মায়ের কুসংস্কার ও জেদের কাছে হার স্বীকার করল। শুধু প্রভাত নয়, সরলার আরও পানিপ্রার্থীর অভাব ছিল না। বাড়ির বৈঠকখানায় সবসময় কেউ না কেউ বসে থাকে। কোনো কোনো অবাঙালির সঙ্গেও তোমার নাম জড়িয়ে কথা কানাকানি হয়েছে। কংগ্রেসের প্রখ্যাত নেতা গোখলের সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে, এ কথাও উঠেছিল না? তারপর ডাক্তার পৈরামলকে নিয়েও কি কাণ্ডটাই না হলো। রুশ জাপান যুদ্ধ চলছে। ভারতীয়রা জাপানের প্রবল সমর্থক। এদেশ থেকে জাপানকে সাহায্য পাঠাবার নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছিল। সরলাও জড়িয়ে পড়েছিল রেড ক্রসের কাজে। রেড ক্রসের পক্ষ থেকে অনেক ওষুধপত্র দিয়ে পাঞ্জাবের ডাক্তার পৈরামলকে পাঠানো হয় জাপানে। সেই সূত্রে পৈরামলের সঙ্গে সরলার পরিচয়। তারপর তাদের ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছল যে দু একটি সংবাদপত্রে তাদের আশু বিবাহের কথা ছাপা হয়ে গেল পর্যন্ত। তারপরেও সে সম্পর্ক ভেঙে গেছে। ছি 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 ছি। সরলা বিয়ে করতে রাজি হয়নি, অথচ বিভিন্ন পুরুষদের সঙ্গে মেলামেশা করতে আপত্তি নেই। সমাজ তা মেনে নেবে না। তুমি যদি বিবাহ না করতে চাও, তাহলে তোমাকে অন্তঃপুরবাসিনী ব্রহ্মচারিণী হতে হবে। অন্তঃপুরের বাইরে যদি তুমি মুখ দেখাও, তাহলে তুমি বিবাহ করতে বাধ্য, নচেত তোমার সমগ্র পরিবার সমাজচ্যুত হবে। সরলার আর আপত্তি জানাবার মুখ নেই। বাবা মা পাত্রও ঠিক করে ফেলেছেন। সে একজন পাঞ্জাবি, নাম রামভজ দত্ত চৌধুরী। বয়স হয়েছে যথেষ্ট এবং সে বিপত্নিক। পাত্রের বয়স তো বেশি হবে। সরলারই বয়স হয়ে গেল ৩৩। তার কাছাকাছি বয়সের অবিবাহিত পুরুষ পাওয়া যাবে কোথায়? অধিকাংশ পুরুষেরই ২৫-২৬ বছর বয়সের মধ্যে বিয়ে হয়ে যায়। আর মেয়ে হয়েও সরলা এতদিন পর্যন্ত কুমারী। ইচ্ছে করেই বাংলার বাইরে থেকে পাত্র নির্বাচন করা হয়েছে।
বিবাহের পর সরলার অনেক দূরে থাকাই ভালো। কলকাতায় থাকলে যদি বিয়ের পরেও সরলার রূপ গুণমুগ্ধের দল, প্রাক্তন প্রেমিক, ব্যর্থ প্রেমিকরা তার বাড়িতে যাতায়াত শুরু করে, তাতে আরেক কেলেঙ্কারি শুরু হবে। সেই একই কারণে কলকাতায় বিবাহ বাসরের ব্যবস্থা করা হয়নি। সেখানে গোলমালের আশঙ্কা আছে। দেওঘরে খুব সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান সেরে নেওয়া হবে। খুব ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানানো হয়েছে শুধু। বিদ্রোহিণী সরলা, বহু সংস্কার ভেঙে ফেলেছেন যে সরলা, তিনি আর মাথা তুলতে পারলেন না। বাবা মায়ের ইচ্ছের কাছে বশ্যতা স্বীকার করলেন। যে পুরুষটিকে তিনি চোখেও দেখেননি আগে, তাকেই বিবাহ করতে সম্মতি জানালেন সরলা। নয়নমণি ফিরে এলো ঘোষাল বাড়ি থেকে। সে ভেবেছিল থিয়েটার ছেড়ে দিয়ে সরলার নির্দেশে দেশের কাছে আত্মনিয়োগ করবে। কিন্তু সরলাকে আর পাওয়া যাবে না। তিনি চলে যাবেন দূর দেশে। কলকাতায় তার সমস্ত কর্মকাণ্ড অসমাপ্ত রয়ে গেল। এখন আমাকে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। নয়নমণি নামটারই বা আর দরকার কি? এখন থেকে আমি আবার ভূমিসুতা। কর্নওয়ালি স্ট্রিটে ব্রাহ্ম সমাজের উল্টো দিকে শিবনারায়ণ দাসের গলি। এই গলির একটি বাড়িতে বহু যুবকের আনাগোনা হয়। একতলায় ফিল্ড অ্যান্ড একাডেমি ক্লাব, দোতলায় ছাত্রদের একটি মেস, একটি ঘরে সতীশ মুখোপাধ্যায়ের ডাউন সোসাইটি। এখানে বিশিষ্ট ব্যক্তিরা বক্তৃতা করতে আসেন। প্রায়ই আসেন নিবেদিতা। এ বাড়ির বারান্দা থেকে দেখা যায় একটা মস্ত বড় মাঠ। পান্তির মাঠ নামে পরিচিত এই খোলা জায়গাটায় প্রায়ই নানা রকম সভা বসে। সম্প্রতি একেবারে সরগরম। ছাত্ররা বারান্দায় দাঁড়িয়েই বক্তৃতা শুনতে পায়। এখান থেকেই হাততালি দেয় এবং স্লোগানে কণ্ঠ মেলায়। সভায় কখনো উত্তেজনা সৃষ্টি হলে তারা বারান্দার রেলিং টপকে নিচে ঝাঁপিয়ে পড়ে ছুটে যায় মাঠের মধ্যে। আজকের সভায় খুব অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। বয়কট আন্দোলনে উদ্বেল হয়ে আছে সারা দেশ। প্রতিদিনই কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে সভা। খ্যাতিমান নেতারা মফস্বলের বিভিন্ন জায়গায় যাচ্ছেন জনমত সংগঠন করার জন্য। সাধারণ মানুষ নির্দেশ চায়। বয়কট আন্দোলন তো চলছেই, সম্প্রতি আরেকটি বিষয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলছে অনবরত। দেশ জুড়ে বিলেতি দ্রব্য বর্জনের জন্য পিকেটিং চালাচ্ছে প্রধানত ছাত্ররাই। কোনো দল নেই, কোনো সর্বমান্য নেতা নেই। তবু ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে রাস্তায়। এর আগে ছাত্র সমাজের এমন ভূমিকা কেউ দেখেনি। আহার নিদ্রা তুচ্ছ করে তারা আন্দোলন চালিয়ে যাবার শপথ নিয়েছে। এবার টনক নড়েছে ইংরেজ সরকারের। সরকারে থাকা ইংরেজ রাজপুরুষেরা ভাবছেন, ২-৪ নেতাকে কারারুদ্ধ করা যায়, কিন্তু হাজার হাজার ছাত্রকে দমন করা যাবে কি উপায়? সমস্ত দোকানের সামনে পথ অবরোধ করে আছে ছাত্ররা। ক্রেতাদের তারা প্রতিরোধ করছে। অনেক জায়গায় বিলিতি বস্ত্রের বান্ডিলে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মদের দোকানের বোতল ভাঙছে। সর্বক্ষণ পথে পথে ছাত্রদের মিছিল। তারা ধ্বনি দিচ্ছে বন্দে মাতরম। সরকার পক্ষ থেকে একটা কড়া নির্দেশ জারি করা হয়েছে। এর নাম কার্লাইল সার্কুলার। ছাত্রদের সভা সমিতিতে যোগদান নিষিদ্ধ। তারা মিছিলে অংশগ্রহণ করতে পারবে না, বন্দে মাতরম ধ্বনি দিতে পারবে না। ছাত্রদের সংযত করার দায়িত্ব স্কুল কলেজের। যেসব স্কুল বা কলেজের ছাত্ররা এই নির্দেশ অমান্য করবে, সেই সব স্কুল কলেজ সব রকম সরকারি সাহায্য থেকে বঞ্চিত হবে। ইতিমধ্যেই এই অভিযোগে রংপুরের 2টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও মিছিল ছত্রভঙ্গ করার জন্য চালানো হয়েছে পুলিশের লাঠি ও বেত। ছাত্ররা ক্ষেপে উঠেছে। তারা আওয়াজ তুলেছে, আমরা তো সরকারের নির্দেশ মানবই না। আমরা স্কুল কলেজে বয়কট করব। বিলিতি দ্রব্যের মতন বিলিতি শিক্ষাও বর্জনীয়। গোলদিঘিতে সভা করে ছাত্ররা নিজেরাই তৈরি করল প্রথম ছাত্র সংগঠন। তার নাম অ্যান্টি সার্কুলার সোসাইটি।
তারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছাত্রদের বেরিয়ে আসার ডাক দেবে। অভিভাবকরা শঙ্কিত, বিভিন্ন নেতার বিভিন্ন মত। তবে অনেক বিশিষ্ট ব্যক্তি ছাত্রদের এই প্রতিবাদের পক্ষপাতী। ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির কিছুই শেখে না। পরীক্ষায় পাশ করে রাশি রাশি কেরানি তৈরি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই শিক্ষা ব্যবস্থার ঘোর বিরোধী। ব্রহ্মবান্ধব উপাধ্যায় এখন সন্ধ্যা পত্রিকার সম্পাদক হয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আগুন ছড়াচ্ছেন। প্রধান মতবিরোধ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিপিন পালের। সুরেন্দ্রনাথ সর্বভারতীয় অন্যতম প্রধান নেতা, কংগ্রেসের সঙ্গে প্রথম থেকে যুক্ত। বিপিন পাল কংগ্রেসের কেউ নন, বর্তমান আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছেন। তিনি অসাধারণ বাগ্মী। তাঁর বক্তৃতায় শ্রোতারা আবেগে উদ্বেলিত হয়ে ওঠে। বিপিন পাল সরকারের কাছে আবেদন নিবেদনে বিশ্বাসী নন। তাঁর বক্তব্যে ফুটে ওঠে স্বরাজের দাবি। ছাত্রদের স্কুল কলেজ ছেড়ে আসার জন্য তিনি দারুণ উৎসাহ দিচ্ছেন। সুরেন্দ্রনাথ এ পন্থা কিছুতেই মানতে রাজি নন। এ তো ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলা, রাজনীতির স্বার্থে ছাত্রদের বলিদান। ছেলেরা এমনিতেই লেখাপড়া করতে চায় না, তার উপরে গুরুজন শ্রেণীর নেতারা তাদেরকে স্কুল কলেজ ছাড়ার উস্কানি দিলে তারা ধেই ধেই করে তো নাচবেই। তাদের ভবিষ্যৎ গোল্লায় যাবে। যারা ছাত্রদের এইভাবে ব্যবহার করতে চায় তারা আসলে ছাত্রদের শত্রু। সুরেন্দ্রনাথের এইরকম নীতিবাগীশ জ্যাঠামশাইয়ের মতন ভূমিকা দেখে অনেকে আড়ালে তাঁর সম্পর্কে কটূক্তি করতে শুরু করেছে। কেউ কেউ বলা বলি করছে যে সুরেন্দ্রনাথের এই মতামতের পিছনে ব্যক্তিগত স্বার্থ আছে। তার নিজের একটি কলেজ আছে, ছাত্ররা ক্লাস বর্জন করলে সেই রিপন কলেজও যে বন্ধ হয়ে যাবে। বিপিন পাল, রবীন্দ্রনাথ, সতীশ মুখার্জি প্রমুখরা ছাত্রদের পড়াশোনা বন্ধ করার কথা মোটেই বলেন না। ছাত্ররা সরকারি বিদ্যালয়ে যাবে না, তাদের জন্য গড়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এদেশের ছেলে মেয়েদের শিক্ষার ভার নেবে এদেশেরই মানুষ। সরকারকে গ্রাহ্য করা হবে না। জাতীয় নেতারা প্রণয়ন করবেন নতুন পাঠ্যসূচি। জাতীয় বিশ্ববিদ্যালয় গঠনের তোড়জোড় শুরু হয়ে গেছে। গত সপ্তাহে এই পান্তির মাঠে কি কাণ্ড হলো ওই বিষয় নিয়ে একটি সভা ডাকা হয়েছিল। বিভিন্ন বক্তা মত প্রকাশ করছেন। হঠাৎ সুবোধ মল্লিক নামে এক শিক্ষিত ধনাঢ্য যুবক উঠে দাঁড়িয়ে বলল, আর বেশি কথার প্রয়োজন কি? অবিলম্বে কাজ শুরু হোক। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকল্পে আমি 1 লক্ষ টাকা দিতে রাজি আছি। প্রথমে কয়েক মুহূর্ত বিস্ময়, তারপর উল্লাস ধ্বনিতে সর্বস্থল ফেটে পড়ল। 1 লক্ষ টাকা! কতখানি দেশপ্রেম থাকলে একজন মানুষ এই বিপুল অর্থ দান করতে পারে। অনেকে চেঁচিয়ে উঠল, রাজা রাজা। সেই সভাতেই জনতার পক্ষ থেকে রাজা খেতাব দেওয়া হলো সুবোধ মল্লিককে। একদল ছাত্র দৌড়ে গিয়ে সুবোধ চন্দ্রকে কাঁধে তুলে নিল। বাড়ি ফেরার সময় তার গাড়ির ঘোড়া খুলে নিয়ে টানতে লাগলো ছাত্ররা। সুবোধ চন্দ্রের দৃষ্টান্তে আরও দান আসতে লাগলো। কেউ কেউ দিতে চাইলেন সুবোধ চন্দ্রের চেয়েও বেশি। কেউ দিলেন বিশ্ববিদ্যালয়ের জন্য জমি। বয়কট আন্দোলনের এহেন সার্থকতার কথা অনেকেই কল্পনা করতে পারেনি। সুরেন্দ্রনাথ তবু গোঁ ধরে বসে আছেন। জনসাধারণের মধ্যে ইংরেজ বিরাগ যে এতখানি পুঞ্জীভূত হয়েছে তা যেন বুঝতে পারছেন না তিনি। রাজশক্তির সঙ্গে সর্ববিষয়ে অসহযোগিতার কথা তিনি মনে স্থান দেন না। তাঁর মতে এটা অসম্ভব। আজকের সভায় সবার সামনে সুরেন্দ্রনাথ আবার বললেন, আমি বয়কট আন্দোলনের পক্ষে। তার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে অবশ্যই, কিন্তু ছাত্রগণ, আমি ক্লাস বয়কটের কথা একবারও বলিনি। এটা তোমাদের পক্ষে চরম ক্ষতিকর। ছাত্রানাং অধ্যয়নং তপ, আগে লেখাপড়া, তারপর অন্য কিছু। তোমরা। হঠাৎ হো 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 করে একটা শব্দ হলো। এক কোণ থেকে একদল চেঁচিয়ে উঠল। সেই গোলমাল চেঁচামেচি বাড়তে লাগলো ক্রমশ। কয়েকজন কমলালেবুর খোসা ছুঁড়ে মারল মঞ্চের দিকে। বিবর্ণ মুখে দাঁড়িয়ে রইলেন সুরেন্দ্রনাথ। সভার উদ্যোক্তারা দুহাত তুলে বলতে লাগলেন,
চুপ করুন, চুপ করুন, সাইলেন্স প্লিজ। বসুন বসুন বসুন। কিন্তু কে শুনে কার কথা? সুরেন্দ্রনাথ আর মুখ খুলতেই পারলেন না। এত বড় একজন প্রবীণ নেতা, সারা ভারতে অনেক নেতা আছে, কিন্তু একজন কোনো দেশনায়ক নেই। রাজশক্তির প্রতিপক্ষ হিসেবে নতুন ভারতীয় সমাজে এমন একজন দেশনায়কের প্রয়োজন, যার কথা সকলে মান্য করবে। রবীন্দ্রনাথ সেই দেশনায়কের পদটি সুরেন্দ্রনাথকে দিতে চেয়েছিলেন। সেই সুরেন্দ্রনাথের এমন হেনস্থা, অপমানিতভাবে ঘাড় নিচু করে তিনি সভাস্থল থেকে বেরিয়ে গেলেন। ভরত আর হেম প্রতিটি মিটিং শুনতে যায়, আজও এসেছে। সুরেন্দ্রনাথের বক্তব্য তাদেরও পছন্দ হয়নি, তারাও প্রতিবাদে কণ্ঠ মিলিয়েছে। ডন সোসাইটির বাড়ির বারান্দায় দাঁড়ানো একদল ছাত্রও হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করছিল। হঠাৎ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ভরত হঠাৎ বিস্মিত হলো। হেমের কাঁধে চাপ দিয়ে বলল, হেম, ওইদিকে দেখো, ছাত্রদের পিছনে দাঁড়িয়ে আছেন এক দীর্ঘকায় শ্বেতাঙ্গিনী। হেম তাকিয়ে দেখল শ্বেত বসনা, মাথার চুল চূড়ো করে বাঁধা। চিনতে ভুল হবার কোনো উপায় নেই। ওই তো ভগিনী। হেমের পা অনেকটা ঠিক হয়ে এসেছে, ঈষৎ খুঁড়িয়ে হাঁটে। সভা ভেঙে গেছে, সকলে বন্দে মাতারাম ধ্বনি দিতে দিতে ফিরে যাচ্ছে। হেম বলল, ভরত, চলো ভগিনীর সঙ্গে দেখা করে আসি। কয়েক বছর আগে সার্কুলার রোডে গুপ্ত সমিতি খোলা হয়েছিল। তখন মাঝে মাঝেই দল বেঁধে যাওয়া হতো নিবেদিতার কাছে। তিনি এই উগ্রপন্থী যুবকদের উৎসাহ দিতেন, তাদের নানা দেশের বিপ্লবের ইতিহাস পড়াতেন। অনেক দিন আর তাঁর সঙ্গে যোগাযোগ নেই। কাঠের সিঁড়ি বেয়ে ভরত আর হেম উঠে এলো দোতলায়। ডন সোসাইটির কক্ষে একটি টেবিল, গুটি কয়েক চেয়ার আর একটি আলমারি ছাড়া আর কোনো আসবাব নেই। কক্ষটি বেশ বড়। আলোচনা সভার সময় মেঝেতে মাদুর পেতে দেওয়া হয়। দেওয়ালে ভারতের একটি মানচিত্র। এখন সেখানে বসে আছে নিবেদিতা, সতীশ মুখুজ্জে ও আরো কয়েকজন। ভরত ও হেম ঢুকে এসে নিবেদিতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই তিনি ওদের হাত ধরে ফেলে বললেন, আরে না না, প্রণাম না, নমস্কার নমস্কার। দুজনকেই তিনি চিনতে পেরে কুশল সংবাদ জিজ্ঞেস করলেন। নিবেদিতার কিছুটা পরিবর্তন হয়েছে এই বছরে। শীর্ণকায় বা স্থূল হননি, বয়সের ছাপও ঠিক বোঝা যায় না। সেই নীল চোখ, সেই সোজা হয়ে বসে থাকার ভঙ্গি, তবু শরীরের শ্রী যেন আর আগের মতন নেই। কেমন যেন পুরুষালী ভাব। মুখের চামড়াও নয় আগেকার মতো কোমল। ছেলে ছোকরারা আড়ালে তাকে বলে ধবলগিরি। ভরত ও হেম ফাঁকা দুটি চেয়ারে বসে পড়ল। নিবেদিতা জিজ্ঞেস করলেন, তোমরা আজকের সভায় উপস্থিত ছিলে? সুরেন্দ্রবাবুকে এরকম হ্যাকল করা একদম মোটেই ঠিক হয়নি। এতে মুভমেন্টের ক্ষতি হবে। এখন দলাদলি ভালো না, ভালো না, এতে নিজেদের শক্তি ক্ষয় হয়। মধ্যবয়সী সতীশ মুখোপাধ্যায়ের পোশাক অতি সাদাসিধে, ধুতি চাদর, মাথার চুল ছোট করে ছাঁটা। নভেম্বরের মাঝামাঝি কদিন ধরে বেশ শীত পড়েছে। নিবেদিতা গায়ে একটা শাল জড়িয়েছেন, কিন্তু সতীশচন্দ্রের কোনো শীতবস্ত্র নেই। তিনি বললেন, সুরেনবাবুকে ওভাবে অপমান করা অবশ্যই অন্যায় হয়েছে, কিন্তু উনি ছাত্র সমাজের মুড বুঝতে পারছেন না। জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা হয়ে গেছে, তবু উনি পুরনো মত আঁকড়ে ধরে আছেন। ছাত্ররা তো খেপে যাবেই। আমিও ওর সমর্থন করি না, তা বলে ওর ভিন্ন মত প্রকাশে বাধা দেওয়া হবে কেন? সকলেরই মত প্রকাশের স্বাধীনতা থাকবে। চেঁচামেচি করে ওকে থামিয়ে দেওয়া, না না, একদম ঠিক নয়, ঠিক নয়। উনি যদি এখন এই মুভমেন্ট থেকে সরে দাঁড়ান, তার ফল খুব খারাপ হবে। শীঘ্রই কংগ্রেসের কনফারেন্স হবে কাশীতে। সেখানে উনি যদি এই ইস্যু না তোলেন, তাহলে বাংলার জোর থাকবে না। ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে আনা উচিত। আমি চেষ্টা করব। মুশকিল হচ্ছে কি জানেন, এর মধ্যেই দলাদলি শুরু হয়ে গেছে। এমন কেউ নেই যিনি সমস্ত দলের ঊর্ধ্বে।
ঠিক এই সময়েই পাশ থেকে একজন উঠে ফস করে বলে উঠল, আহা, স্বামী বিবেকানন্দ অকালে চলে গেলেন। তার কথা খুব মনে পড়ে। তিনি যদি বেঁচে থাকতেন, তিনি উপযুক্ত নেতৃত্ব দিতে পারতেন। তার কথা সবাই মানত। না, সবাই মানত না, ব্রাহ্মরা মানত না। আমাদের অধিকাংশ নেতাই তো ব্রাহ্ম। তা হতে পারে। ব্রাহ্মদের প্রভাব শুধু কিছু শিক্ষিত লোকের মধ্যে। স্বামী বিবেকানন্দ কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণ করেছেন। আপামর জনসাধারণ তাকে চিনেছে। তিনি উদাত্ত কণ্ঠে ডাক দিলে সারা দেশ উত্তাল হয়ে উঠত। আমার খুব মনে হয় এই সময় ওর মতো একজন নেতার প্রয়োজন ছিল। মুখ মোছার ছলে নিবেদিতা ঘাড়টা অন্যদিকে ঘোরালেন। অন্যদের সামনে তিনি আবেগ প্রকাশ করতে চান না। কারুর মুখে হঠাৎ স্বামীজির নাম শুনলে এখনো তার চোখ জ্বালা করে ওঠে, গলার কাছটায় ব্যথা ব্যথা বোধ হয়। জীবিত থাকলে স্বামীজি সত্যিই কি এই আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসতেন? নিবেদিতা স্বয়ং একসময় তাকে অনুরোধ করেছিলেন। তিনি বারংবার দৃঢ় স্বরে বলেছেন, আমি সন্ন্যাসী, রাজনীতিতে মাথা গলানো আমার কাজ নয়। মানুষের সেবা করা তার মতে ঈশ্বর সেবার সমান। কিন্তু রাজশক্তির বিরুদ্ধাচারণ করতে চাননি কখনো। আবার একথাও ঠিক, স্বামীজি ছিলেন তীব্র দেশপ্রেমিক। পরাধীনতার জ্বালা তিনি অনুভব করতেন। ভীরুতা ও ক্লৈব্য ত্যাগ করে দেশের মানুষকে জাগাবার কথা তিনি অনেকবার বলেছেন। নিবেদিতা ভাবলেন, তিনি তো এরকম জনজাগরণ দেখে যাননি। হাজার হাজার মানুষ পথে নেমে পড়েছে। পুলিশের চোখ রাঙানি ও লাঠি অগ্রাহ্য করে বয়কট কার্যকর করে যাচ্ছে। এ দৃশ্য দেখেও কি তার বেলুর মঠের কুঠরিতে তিনি চুপ করে বসে থাকতে পারতেন? সত্যি কি বেঁচে থাকলে স্বামীজি এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান হয়ে উঠতেন? অন্যদিকে মঞ্চ ছেড়েছে নয়নমণি। দেশের ও দশের কাজে নিজেকে সমর্পিত করতে চায় সে। দেশের কাজে নিমগ্ন ভরত। তাহলে কি তাদের আর একবার সাক্ষাৎ হবে না? এই অশান্ত সময়ের হাত ধরে কি আর একবার দেখা হতে পারে না এই দুই প্রেমিক প্রেমিকার? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 38। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। ভরত মির্চি অগ্নি, অমর সুদীপ্ত ঘোষ, গিরিশ জয় মুখার্জি, রবি সৌমেন চক্রবর্তী, স্বর্ণকুমারী কিয়া মুখার্জি, জানকীনাথ সৌরভ চ্যাটার্জি, সুরেন্দ্রনাথ সৌম্য চক্রবর্তী, হেম অভিষেক মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।